Hello everyone, this is Hassan and you are watching ন্যাশনাল বার্তা। ষষ্ঠ দফার ভোটদান ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। 1 জুন সপ্তম দফার ভোটদান আছে। সপ্তম দফার ভোটদানের যে আসনগুলি ভোটদান হবে তার মধ্যে অন্যতম হচ্ছে যাদবপুর আসনটি। যাদবপুর লোকসভা আসনটি এই মুহূর্তে কাদের পাল্লা ভারী এবং কারা জয়লাভ করতে পারে। প্রথমেই এটা প্রযোজ্য যে যাদবপুরকে একটা সময় বামেদের গড় হিসেবে মানা হতো। সে যাদবপুর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন বছরের পর বছর জয়লাভ করে এসছে। সে যাদবপুরে এই মুহূর্তে কাদের পাল্লাবাড়ি আছেন তৃণমূল নেতা সমীর চট্টোপাধ্যায়। স্যার, যাদবপুর আসনটিকে কীভাবে দেখতে, যেখানে সৃজন দাবি করছে যে যাদবপুরে একা 100 তিনি এবং 100% আশাবাদী। অন্যদিকে বিজেপি ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তিনি বলছেন যে একমাত্র বিজেপির রমরমা পরিবেশ। যাদবপুরে কীভাবে দেখেন আপনি? দেখুন, যাদবপুরটা হচ্ছে যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এই যাদবপুরে 1984 সালে প্রথম এই যে বললেন না গড়, হ্যাঁ সত্যি সিপিএমের হেভিওয়েট প্রার্থী ছিল সোমনাথ চট্টোপাধ্যায়। সেই সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 1984 সালে লোকসভায় প্রথম পদার্পণ করেন। স্বাভাবিকভাবে সেই 1984 থেকে 2011 পর্যন্ত কেন্দ্র সরকারের তিনি রেল থেকে, কয়লা থেকে, যুবক্রীড়া, নারী কল্যাণ থেকে শুরু করে তিনি বিভিন্ন পদ সামলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তো স্বাভাবিকভাবে যাদবপুর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়। তিনি প্রার্থী না হলেও তার যে প্রার্থী তৃণমূল কংগ্রেসের, এখান থেকে তার জয় নিশ্চিত। কারণ যাদবপুর লোকসভা শুধু যাদবপুরের উপর দাঁড়িয়ে নেই, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, টালিগঞ্জ এবং ভাঙড়। আপনি বলবেন 2011 সালে তো 2021 সালে তো ভাঙড়ে আইএসএফ প্রার্থী জিতেছিল। স্বাভাবিক প্রশ্ন আসবে, জিতেছিল, অসুবিধে নেই, একটা কেন্দ্রে জিতেছিল, কিন্তু বাকিগুলো সমস্ত কিন্তু তৃণমূলের হাতে ছিল। আইএসএফের প্রতি মানুষের আর কোনো বিশ্বাস নেই। যে বিশ্বাসে আইএসএফকে দিয়েছিল ভাইজানকে, ভাইজানের উপর থেকে মানুষের বিশ্বাস হারিয়ে গেছে। দেখলেন না, তিনি অনেক দিন আগে থেকে শুধু বলে যাচ্ছেন ডায়মন্ড হারবারে তিনি প্রার্থী হবেন। করেছে সিপিএম? আদৌ না। উনি বুঝতে পেরেছেন যে ওই দলের সঙ্গে থাকলে ওর ভবিষ্যৎ অন্ধকার। আর এবারে তো একবারে আইএসএফের যেখানে যা প্রার্থী সবাই এরা ভোট কাটা ছাড়া কিছু করবে না। এরা ভোট কেটে বিজেপির এবং কংগ্রেস সিপিএমের উপকার করছে। কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। আপনি যেগুলো দেখে গেলেন 6টা দফার ভোট হয়েছে, সেখানে পরিষ্কার দেখতে পাবেন যে অত্যন্ত রাজনৈতিক দৈন্যতা এবং পায়ের তলার মাটি সরে গেছে বিজেপি। তারা যা প্রতিশ্রুতি দিয়েছিল, সেই 15 লক্ষ টাকা থেকে 2 কোটি চাকরি থেকে শুরু করে জিনিসপত্রের দাম, অদ্ভুতভাবে আপনি দেখবেন শুধু বিজেপি কিন্তু শুধু প্রতিশ্রুতি দেয়, পালন করে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখুন 2021 সালে ইসবার 200 পার যেটা বলেছিল বিজেপি, তারা কিন্তু 77-এ নেমে এসছে। 200 তো হয়নি, 77 থেকে বর্তমানে আরও কম হয়েছে। অর্থাৎ ডেলি প্যাসেঞ্জারি করে প্রধানমন্ত্রী, এখন অবশ্যই কলকাতায় আছেন উনি, কলকাতার যে ভোটগুলো হবে। সৃজন বলছেন যে একমাত্র বিকল্প হচ্ছে বাম। হ্যাঁ, বিজেপি এবং টিএমসি থেকে বাঁচার জন্য মানুষ বামকে বেছে নেয়। অ্যাকচুয়ালি বাম থেকে মানুষ বাঁচার জন্যই তো 2011 সালে জগদ্দল পাথর 34 বছরের সরকারকে ফেলে দিয়েছিল তৃণমূল কংগ্রেস বলেই। বিশ্বাস রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, যা ত্যাগ তিতিক্ষা, সংগ্রামের ইতিহাস, লড়াইয়ের ইতিহাস। আজকে আপনি বানতলা বলুন, ধানতলা বলুন, কেশপুর থেকে গড়বেতা, নেতাই থেকে নন্দীগ্রাম, ছোট আঙাড়িয়া থেকে কত 55,000 মানুষ খুন করেছে। তারা থাকবে। অপশাসন কাকে বলে সে তো সিপিএম দেখিয়ে দিয়েছে। তো সিপিএমকে তো মানুষ শূন্য করে দিয়েছে এই কারণেই। আমরা তো কিছু বলছি না, মানুষ শূন্য করে দিয়েছে বিশ্বাস। মানুষ কার উপরে বিশ্বাস করবে? 2021-এ ডেলি প্যাসেঞ্জারি করলো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে পুরো কেন্দ্রের, দিল্লিতে কোনো মন্ত্রীকে পাওয়া যায়নি, সবাই পশ্চিমবঙ্গে এসে ঘাঁটি ঘুরে বসেছিল বিজেপিকে জেতাতে হবে। ফল কী হয়েছে আপনারা জানেন। তো স্বাভাবিক সেখানে একটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় কাজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু জনপ্রিয় কাজ, উন্নয়নমূলক কাজ মানুষের জন্য। সেটা যাদবপুর কেন, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ যে ভোটগুলো আছে, দমদম থেকে বসিরহাট, বিজেপি দাবি করছে যে 5 বছরে মিমি চক্রবর্তীকে মানুষ দেখেননি এবং সিপিএম সেম দাবি করছে। না না, দেখুন, প্রার্থী বাছাই করতে কাউকে না কাউকে প্রার্থী তো বাছাই করতেই হয়, সেটা সেই দলের। 42টার বেশি তো আমি প্রার্থী দিতে পারবো না 42টা কেন্দ্র। তো স্বাভাবিকভাবে কেউ না কেউ হবে। মিমিকে বিশ্বাস করা হয়েছিল, মিমিকে ভাবা হয়েছিল, মিমি তো জিতেছে। তো স্বাভাবিকভাবে মিমির জায়গায় তার যদি, তিনি তো আরেকটা পেশার সঙ্গে যুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হচ্ছে সেই দল যেখানে সর্বধর্মের, সর্বমানুষের, সমস্ত মানুষের বলতে খেলা থেকে ভালো। অবশ্যই ক্ষোভ যখন হয়েছে, দল নিশ্চয়ই তার সেগুলো দলের কাছে খবর ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। স্বাভাবিকভাবে তার মনে হয়েছে যে মিমির বদলে অন্য কাউকে দিতে হবে। তাই এবারে সায়নী ঘোষ অত্যন্ত কর্মঠ একটা যুব সমাজের একটা মুখ,
হ্যাঁ, এবং তিনি মহিলা নেত্রীও বটে। তার বিধানসভাতে হেরেছিলেন তো তিনি। না সে হাতে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, একটা ইংরেজিতে কথা আছে। হেরেছে বলে সে জিতবে না এরকম ভাবার দরকার নেই। বিধানসভাটা সেটা আলাদা। আর এবারে লোকসভা কিন্তু 7টা বিধানসভা নিয়ে উনি যাদবপুরের প্রার্থী। এখানে ভোট হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ আপনি জানেন নিশ্চয়ই। এই যে লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা দিয়েছিল, যেমন বলেছিল, বাড়িতে বাড়িতে প্রায় 2,12,00,000 লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, 9 কোটি মানুষ ফ্রিতে রেশন পাচ্ছে, 1,15,00,000 হচ্ছে তোমার সবুজ সাথী। তুমি কল্পনা করতে পারো একটা প্রো গভর্নমেন্ট যাকে বলে, মানুষের জন্য শুধু কথা প্রতিশ্রুতি, যা বলেন তাই করেন, তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে? আজকে 2 কোটি করে চাকরি, 15 লক্ষ টাকা করে তো বাদ দিন, এখন হিন্দু মুসলমান আড়াআড়ি ভাগ করার চেষ্টা করছে। বিজেপি ক্যান্ডিডেট ডক্টর অনির্বাণ গাঙ্গুলি বলছেন যে তৃণমূলের অপশাসন থেকে বাঁচার জন্য মানুষ বিজেপিকে বেছে নেবে এবং তিনি যাদবপুরের ভূমিপুত্র, তাকে মানুষ ভোট দেবে। না, এটা তো লোকসভার ভোট। তৃণমূলের অপশাসন, তৃণমূল তো কেন্দ্রে নেই, কিন্তু কেন্দ্রে যে বিজেপি আছে তাদের অপশাসন তো সরাতে হবে। যারা কর্ম বাদ দিয়ে ধর্মকে নিয়ে রাজনীতি করে, মন্দির মসজিদ গির্জা নিয়ে রাজনীতি করে, তাহলে ধর্মনিরপেক্ষ একটা ভারত। আজকে আমরা দেখছি গণতন্ত্র কোথায় লুণ্ঠিত হচ্ছে আপনি ভেবে দেখুন। যেখানে প্রায় 46-47 জন লোকসভার নির্বাচিত এমপিকে সাসপেন্ড করে দিয়েছিল শীতকালীন অধিবেশনে, এটা বিজেপি বলেই সম্ভব। আজকে দেখুন ইডি, সিবিআই, এনআইএ থেকে, বসিরহাটে দেখছিলাম সন্দেশখালিতে, যে এনএসজি কমান্ড রোবট ডিভাইস নামিয়ে দিতে হয়েছে। অর্থাৎ আমরা ক্ষমতায় আছি, আমরা যা বলবো ইডি সিবিআই, আমরা তো ইডি সিবিআইকে তো নিরপেক্ষতার সঙ্গে, শুধু তৃণমূল বা বিরোধীদের কেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল, দিল্লির ক্ষেত্রে কেজরিওয়াল, ঝাড়খণ্ডের ক্ষেত্রে সরেন, এই যে একটা দমন পীড়ন নীতি, এইটা কিন্তু কোনো একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ শাসকের কাজ হওয়া উচিত না। আপনি ভারতবর্ষের সবাই প্রধানমন্ত্রী, আপনাকে নিরপেক্ষতার সাথে কাজ করতে হবে। আপনি 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা, 1,64,000 কোটি টাকা পাওনার টাকা, হকের টাকা বন্ধ করে দিয়েছে। আপনি এখান থেকে টাকা তুলে নিয়ে গেছেন রাজ্য থেকে 4,66,000 কোটি টাকা, তা থেকে তুমি পাওনা টাকা। ফেডারেল স্ট্রাকচারে কি বলে? আজকে যাদবপুরের মানুষ বসে আছে, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, এগুলো হচ্ছে যে তৃণমূলের গড় হিসেবে পরিচিত। বারাসাত বলুন, বসিরহাট বলুন, এই যে ভোট আছে আপনার ডায়মন্ড হারবারে, তো সর্বোচ্চ রেকর্ড হবে অভিষেক ব্যানার্জি। স্যার 2021 সালে যারা আইএসএফকে ভোটদান করেছিলেন তারা কি আপনাদের 24-এ ভোটদান? আইএসএফকে যারা ভোটদান করেছিলেন তখন ভেবেছিল কিছু হবে, নতুনত্ব, কিছু মুখ, মানুষ তো চায় একটু পরিবর্তন, হয়তো ভেবেছিল অনেক কিছু করবে, কিন্তু তার যে নেতা, তার যে নিজস্বের পুরো নিজেই ঠিক নেই, তার বক্তব্যের সাথে কাজের কোনো মিল নেই। প্রতিবাদ সবাই করবে। এই ভোটটা এমন একটা রাজ্য, আপনি যদি দেখেন আজকে মানে সন্দেশখালিকে ইস্যু করে কত কত গন্ধ, সন্দেশ শুধু খালি গন্ধ বেরোচ্ছে, সন্দেশখালি খালি হয়ে যাচ্ছে বিজেপির পরিকল্পনা ঠান্ডা মাথায়। আসল সন্দেশ মানুষ ঠিক করবে, আমরা কিন্তু একবারও বলছি না। ভুল ত্রুটি যদি হয়ে থাকে নিশ্চয়ই সেইটা মানুষ ঠিক করবে, কারণ ওখানে অধিকাংশ মানুষের তৃণমূলের উপর ভরসা করে, তৃণমূল যা বলে তাই করে। আমফান বলুন, ফণি বলুন, বুলবুল বলুন, এই গত কালকে পরশুদিন যেটা রেমাল হয়ে গেল, ভাবা যায় কে দাঁড়িয়েছে? প্রশাসন। কোন প্রশাসন? আমাদের মামাটু মানুষের সরকার, সবাইয়ের সরকার। এখানে তৃণমূল আলাদা নয়, এখানে বিজেপি আলাদা নয়, এখানে আইএসএফ আলাদা নয়, এখানে সিপিএম আলাদা নয়, এখানে কংগ্রেসও আলাদা নয়। এই যে সবুজ সাথী, কন্যাশ্রী, বিধবা ভাতা থেকে শুরু করে যা যা সরকারি প্রকল্প, রেশন থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, শুধু কি তৃণমূল পাচ্ছে আপনার মনে হয়? আপনি খোঁজ নিয়ে দেখুন সরকারিভাবে সমস্ত কিছু। লাস্ট কোশ্চেন, সৃজন বলছি যে যাদবপুরে যা হয়েছে সিপিএম এর আমলে হয়েছে, তৃণমূল কিছু করে। সৃজন বা সুজন বা বুদ্ধদেব বাবু, উনি যদিও অসুস্থ, ওনার নাম, উনি শ্রদ্ধেয় মানুষ, কিন্তু মাথায় রাখবেন কোনো সিপিএমের মুখকে বাংলার মানুষ আর পছন্দ করছে না। কারণ এই সিপিএম 2019 সালে ভোটে বিজেপিকে 2014 2 থেকে 18 করার জন্য যাদের ভূমিকা ছিল, এই কংগ্রেস সিপিএম, যে কংগ্রেস বাড়ির লোকদেরকে খুন করে সিপিএম রাজত্ব করলো 34 বছর, তাদের সাথে অনৈতিক জোট করেছে। এই কারণেই তারা শূন্য। মানুষ কিন্তু গণতন্ত্রে শেষ কথা মানুষ বলবে, আর বাংলার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ, তারা জানে যে যে বলে এবং কাজ করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর শুধু বাণী নো মানি তার নাম হচ্ছে বিজেপি। আর সিপিএম তো জানেনি ওদের অপকর্ম। মানুষ অন্তত এই জীবনে যারা, আমি সৃজনকে বেস্ট অফ লাক দেবো এই কারণে,
ওর বয়স অত্যন্ত অল্প, ও খুবই ভালো ছেলে, ডাইনামিক ছেলে, কিন্তু যেহেতু যে ফ্ল্যাগের এগনেস্ট মানে হয়ে দাঁড়িয়েছে, বলছে যে 42-এর মধ্যে 10 থেকে 12 সিপিআই। 42ও পেয়ে যেতে পারে, ও বলতে তো সবাই পারে। এমন হবে না যে 42-এ 42 সিপিএম না হয়ে গেছে, বিজেপি নেই, তৃণমূল নেই, হয়তো সিপিএমই পাবে। সম্ভাবনাশীল রাজনীতি, কিন্তু এটা জাস্ট জোক। 4 তারিখে যখন রেজাল্ট বেরোবেন আপনারা দেখবেন যে 19 সালে যে বিজেপিকে ভোটটা তারা ট্রান্সফার করেছিল, সেই ভোটটাও যদি ওরা আনতে পারে, তাহলে বলবো মানে মেনি মেনি থ্যাঙ্কস টু সিপিএম পার্টি। কারণ সিপিএমের ওই লাল পতাকা একসময় বিরোধী হিসেবে সবাই জানে। সিপিআই দেখতে চাইছেন? না না, সিপিএমকে বিজেপির